দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচনে ফিরে আসবে পুরনো সমস্যা বিদেশি গণমাধ্যমকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ফেব্রুয়ারিতেই, কোনো সন্দেহ নাই, এই কথাটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখনো চলমান, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ভোট ও জুলাই সনদ এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে অতিথি আছেন, আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন আমিরুল ইসলাম কাগজি, পরিচালক জিয়াউর রহমান ফাউন্ডেশন, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে কামাল উদ্দিন সবুজ, সম্পাদক দেশ রূপান্তর। আমি আমিরুল ইসলাম কাগজি, আপনার কাছে আসি। জুলাই সনদ বাস্তবায়ন বা জুলাই সনদকে একটি চূড়ান্ত রূপদান, সেটি আসলে এখন কিসে আটকে আছে? এখন তো আর আটকে থাকার কথা না, কেননা দুই পক্ষই মোটামুটিভাবে, শুধু দুই পক্ষই বলবো না, রাজনৈতিক দলগুলোর সঙ্গেও যে আলোচনা হয়ে গেছে, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দুইটা মোটামুটিভাবে চূড়ান্ত পর্যায়ে চলে আসছে। কিছু আপত্তি সহ যেমন জুলাই সনদটা গ্রহণ করা হয়েছে, এটা পরবর্তী সময় যারা ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে তারা এটাকে ইনক্লুড করে নেবে, বা হয়তো তাদের যে বিষয়গুলোতে আপত্তি আছে সেটা হয়তো বাদও দিতে পারে। আবার এমন হতে পারে তারা আরও অন্যান্য সহযোগী যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সাথে মিলে বৈঠক করে এটার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। আর এমন কোনো ওই ঘোষণার মধ্যেও যেগুলো নিয়ে আসার কথা ছিল অলমোস্ট এসে গেছে। আমার কাছে এখনো পর্যন্ত আর দ্বিমত কারোর মধ্যে আমি দেখি নাই। তাহলে স্বাক্ষর হচ্ছে না কেন? না, স্বাক্ষরের জন্য তো আবার একটু সময় নিয়েছে তারা। আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়গুলো যেখানে এমন মানে মৌলিক বিষয়ের মধ্যে কিন্তু কোনো আর দ্বিমত নেই, মৌলিক বিষয়ের মধ্যে দ্বিমত নেই। তারা মনে হয় সেপ্টেম্বরের 25 তারিখ পর্যন্ত টাইমটা নিয়েছে, তাই না? এবং পরবর্তীতে তারা এটা স্বাক্ষর করবে। আর আমার তো মনে হয় না যে স্বাক্ষরে খুব বেশি বাধা আছে বলে আর আমার মনে হয় না, আমি যেটা যতদূর যা দেখেছি। ধন্যবাদ। আমি আরো একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। প্রধান উপদেষ্টা আজকে বিদেশি একটি গণমাধ্যমকে বলেছেন বিচার ও সংস্কার ছাড়া নির্বাচনে ফিরে আসবে পুরনো সমস্যা, এবং আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। কি ধরনের শঙ্কা থাকতে পারে আসলে? শঙ্কা বলতে মাঝে মধ্যেই আমরা কিছু কথা শুনি, এটা অনেকেই এখন ওভারলুক করা শুরু করেছেন। তার কারণ হলো, যেহেতু চিফ অ্যাডভাইজার শুধু বাংলাদেশে না, আপনি খেয়াল করেছেন যে মালয়েশিয়া যেও তিনি কিন্তু ওই একই কথা বলেছেন যে বাংলাদেশ এখন মোটামুটিভাবে একটি ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত, এবং বাংলাদেশ মোটামুটিভাবে বলা যায় যে নির্বাচনী ট্রেনে উঠে গেছে। এখান থেকে আর ফেরানোর কোনো সুযোগ নেই, যেহেতু তিনি বলেছেন। আর আমরা চিফ অ্যাডভাইজারের এই কথার উপরে বাংলাদেশের মানুষ বিশ্বাস রাখতে চায়, কেননা এখন তিনি তার একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চান। এই ধরনের মন মানসিকতা তার মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এরকম যদি একটা উদ্দেশ্য, ভালো সৎ উদ্দেশ্য নিয়ে যদি তিনি আগাইতে থাকেন, তাহলে নির্বাচনের আর টুকটাক যে সমস্ত বাধা আসবে সেই বাধাগুলো খুব কাজ দেবে না। আর আরেকটা ব্যাপার হলো, তিনি নিজেই বুঝতে পেরেছেন, তিনি নিজেই একজন অর্থনীতির পণ্ডিত ব্যক্তিত্ব, যে বাংলাদেশে এই গত প্রায় ধরে নেন 1 বছর তো হয়ে গেছে, আরও ফেব্রুয়ারি পর্যন্ত আসতেই 1.5 বছর চলে যাবে। তো 1.5 বছরের মধ্যে বাংলাদেশে যেভাবেই বলি না কেন, আমাদের বিনিয়োগকারী যারা আসতে চায়, আমাদের সহযোগী যে সমস্ত উন্নয়ন সহযোগী দেশ আছে, বন্ধু আছে, তারা এই পর্যায়ে কোনো অবস্থাতেই আমাদের সাথে এখনো বিনিয়োগের ক্ষেত্রে এগিয়ে আসছে না। আর না আসার কারণে আপনি কালকে বা পরশুদিনকে মনে হয় একটা খবর দেখবেন যে প্রায় 148টার মতো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, শিল্প প্রতিষ্ঠান। এবং সেই সমস্ত জায়গায় যারা কাজ করত শ্রমিক, তারা তো বেকার। এখন বেকার হয়ে যাওয়ার কারণে নানা রকম অপরাধ তৎপরতায় তারা জড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়। এর কিছু কিছু অংশ আমরা দেখি, বিশেষ করে গাজীপুর অঞ্চলে, সাভার, আশুলিয়া, এই সমস্ত জায়গায় অপরাধটা বেড়ে যাচ্ছে। তো এইটা নিয়ে কিন্তু একটা সরকার বেশি দূর এগোতে পারে না। তো এইরকম একটা অস্থিতিশীল, মানে আমি কি বলবো, অস্থিতিশীল বলবো না, অনিশ্চিত একটা সরকার মেয়াদে বেশি দিন আসলে থাকাটা ঠিক না। আমরা অন্তত 26টা দেশের মধ্যে আমরা এই বিগত দিনে তো আমরা দেখেছি আফ্রিকাতে এবং বেশ কয়েকটি দেশে, ছোট ছোট দেশে, অনেক দেশে
এই ধরনের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তনের পরে সেখানে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তো এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এই অন্তর্বর্তী সরকারগুলোর কোনো টাইম ফ্রেম দেওয়া না থাকার কারণে অনেক দেশ পিছিয়ে পড়ে গেছে, আবার অনেক দেশ দ্রুত নির্বাচন দিয়ে তারা একটা স্থিতিশীল একটা সরকার, নির্বাচিত একটা সরকারের হাতে ক্ষমতা দেওয়ার কারণে সেই সমস্ত দেশ আবার এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের একেবারে চোখের সামনে আমরা দেখি যে শ্রীলঙ্কায় কিন্তু খুব দারুণভাবে একটা টার্ময়েল হয়েছিল এবং সেখানেও একটা অভ্যুত্থান হয়েছিল। অভ্যুত্থানের পরপরই সেখানে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হওয়ার পরে সেখানে একেবারে পুরাপুরি একটা স্থিতিশীল জায়গায় চলে আসছে এবং অর্থনৈতিক উন্নয়নের দিকটা তারা খুব ভালোভাবে আত্মস্থ করতে পারছে। আর একটা বিষয় হলো যে আমরা যাই করি না কেন আমাদের জীবন মান উন্নয়নের জন্যই কিন্তু মূলত কাজগুলো করে থাকি সাধারণ মানুষের। তাই সেই সাধারণ মানুষের জীবন মান উন্নয়ন করতে গেলে আপনার নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই হবে। আপনার প্রতি বছর প্রায় 5 লাখ 6 লাখ বেকার মানে যুবক, যারা শিক্ষিত যুবক তারা বের হচ্ছে একেবারে বেকার হয়ে। তাই এই বেকারত্ব মাথায় নিয়ে তো আপনি বেশি দিন টিকতে পারবেন না। তাহলে তাদের জন্য আপনার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। আর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার একমাত্র উপায় হচ্ছে আপনার নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করা। আর এই কর্মক্ষেত্র তৈরি করতে গেলে আপনাকে ইন্ডাস্ট্রির দিকে যেতে হবে। অনেকেই আছে হয়তো বলে থাকে যে এন্টারপ্রেনার্স হতে হবে বা অর্থকড়ি তারা পাবে কোথায়, লেখাপড়া শিখে এসেই যে করতে পারবে তা তো না। কারণ আমরা এই যেরকম আমাদের বিগত দিনের এই যে অভ্যুত্থানের পরে যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল তারা রাতারাতি অনেকেই অনেক বড় লোক হয়ে গেছে, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। এরকম আলাদিনের চিরাগ তো আর ওই সাধারণ ছাত্রছাত্রীদের হাতে থাকবে না। যে কারণে তাদের দিয়ে যে আমরা এন্টারপ্রেনার্স হওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে বলে মনে করি সেটা কিন্তু সম্ভব না। তাদেরকে চাকরির তৈরি করে দিতে হবে, তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তা না হলে সরকার বেশিক্ষণ কিন্তু টিকবে না। আর এটা সম্ভব শুধুমাত্র একটি নির্বাচিত সরকার। আর এই নির্বাচিত সরকার হলেই পরে অনেক দরজা খুলে যাবে। তখন উন্নয়ন সহযোগীরা চলে আসবে, নতুন নতুন বিনিয়োগকারী আসবে। এখনো অনেকের কাছে টাকা পয়সা আছে, তারা সাহস পাচ্ছে না তারা কি কোথায় বিনিয়োগ করবে। কারণ তারা ভাবছে যে এই সরকারের সময় এক ধরনের সিস্টেমের মধ্যে দিয়ে আমরা বিনিয়োগ করব, কিন্তু পরবর্তী সরকারের সময় এসে যদি সেটা নাও টিকতে পারে। আপনি আর একটা জিনিস দেখবেন যে ব্যাংকেও কিন্তু লোন লেনদেন এইটা খুব খুব কমে গেছে। তা লোন নেওয়া লেনদেনের মধ্য দিয়েই কিন্তু এই সমস্ত আপনার অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো যদি সচল না থাকে, ট্রানজিকশন যদি ঠিক মতো না হয়, অর্থনৈতিক ট্রানজিকশনটা যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে তো আপনি কোনো কিছুতেই মানে স্ট্যাগন্যান্ট পজিশনে চলে আসছে। হয়তো আমরা বলতে পারি যে এই গতকালকে 12 তারিখে মানে কি বলে 12 দিনে আমাদের প্রায় $200 মতো কাছাকাছি, $150 কাছাকাছি চলে আসছে। পুরা কি বলে এক মাসেই দেখা যাবে 300 350 বা $400 $400 কোটি চলে আসবে। কিন্তু আসলে পরে একে তো প্রপার ওয়েতে কাজে লাগাতে হবে। এই ডলারগুলো তো কাজে লাগাতে হবে, আমাদের কোথাও না কোথাও বিনিয়োগ করতে হবে। শুধুমাত্র ব্যাংকে রেখে দিলেও তো চলবে না। তাই এই জায়গায় এখনো পর্যন্ত আমরা আসতে পারি নাই। আর যতক্ষণ না আসতে পারবো ততক্ষণ কিন্তু আমাদের অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে যাব। আর 2 নম্বর হলো যে এই কারণেই কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা তিনি সমস্ত জায়গায় যেমন বলে আসছেন যে আমাদের এই বিচার সংস্কার এগুলো ছাড়াও যে আমাদের বা এগুলো পাশাপাশি চলবে, ছাড়াও বলবো না, কিন্তু এগুলো পাশাপাশি চলবে, নির্বাচনের তৎপরতাও চলবে। এবং ওনার যে প্রেস সেক্রেটারি তিনিও নিজেও বলে দিচ্ছেন যে আগামী সপ্তাহে কি বলে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হয়ে যাবে। আর নির্বাচন কমিশন তো বলে দিছে যে আগামী সপ্তাহে, এই যে সপ্তাহটা আসছে এখন এই সপ্তাহেই তো রোডম্যাপ দিয়ে দেবে। তার আশা করা যাচ্ছে আমরা একটা স্থিতিশীল সরকার খুব শীঘ্রই পেয়ে যাব। মানে বিচারের কথা বলা হচ্ছে যে আসলে বিচার কি এই সরকারের সময় বা যে রোডম্যাপ দেওয়া হচ্ছে নির্বাচনের সম্ভব? বলা হচ্ছে জুলাই সনদ তো এখনো স্বাক্ষর হয় না, আপনি বলছেন যে এরকম সংখ্যার কারণে হয়তো সেপ্টেম্বর নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিচার আসলে একটা দীর্ঘ প্রক্রিয়া। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমাদের দেশে দেওয়ানি মামলার কথা বাদই দিলাম, দেওয়ানি মামলা একটা হয়তো দেখা গেল 20 বছর 30 বছর 40 বছর পর্যন্ত চলে। এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের ঘাড়ের উপরে দিয়ে যায় যে তুমি এইসব মামলাটা চালাই নিও, এরকম ঘটনা ঘটে। আর এই ফৌজদারি মামলা এগুলো তো হবে বেশিরভাগই ফৌজদারি মামলা। আর এখানে কিছু পদ্ধতিগত ত্রুটি আমার কাছে মনে হয়েছে, যেটা হলো যে ফৌজদারি মামলার চেয়েও বেশি দেওয়ার দরকার ছিল
কিছু দুর্নীতি মামলা যেগুলো মানে চাক্ষুষ প্রমাণ যেগুলো পাওয়া গেছে, এবং এইগুলোতেই বিগত সরকারের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এমপি যারা ছিল মন্ত্রী তারা যে লুটপাটগুলো করেছে সেগুলো বেশি চলে আসতে পারতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে জোর দেওয়া হচ্ছে ফৌজদারি মামলায়। আচ্ছা, ফৌজদারি মামলায় এখন যেভাবেই বলেন না কেন, ফৌজদারি মামলায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলাগুলোর বিচার হয়ে গেল, বিচার এখানে একটা রায় হলো, এখানে তো শেষ না, এটা আবার অ্যাপিলেট ডিভিশনে আসবেই, অ্যাপিলেট ডিভিশনে সেখানে হিয়ারিং হবে, তো ওইখানে শেষ হয়ে গেলে এখানে আসবে, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওখানে একটা মামলা হিয়ারিং শেষ করতে আমার মনে হয় না যে 1 বছরের মধ্যে শেষ হবে। তাহলে ওইটা আবার এখানে আসবে, অ্যাপিলেট ডিভিশন শেষ না হওয়া পর্যন্ত আপনি একটা মামলা শেষ হয়েছে এটা বলতে পারবেন না। তাহলে এটা হচ্ছে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই মামলাগুলোর নিষ্পত্তি হবে। তো এই শর্ট টার্মের মধ্যে তো হবে না, পরবর্তী যে সরকার আসবে তাদেরকে এই মামলা ধারাবাহিকতায় টেনে নিতে হবে। তাহলে আসলে বিচার এই সরকারের আমলে মানে সম্পূর্ণ করা তো সম্ভব না, সম্ভব না। এটা মানে যে যেভাবে ব্যাখ্যা করুন না কেন, বর্তমান সরকারের সময়ে বিচার প্রক্রিয়াও সম্ভব না। আর সংস্কারের বিষয়টা আমি বারবার বলি, আমরা সব জায়গায় বলে আসছি যে সংস্কার তো আপনি এখানে আমরা 3 জন বসি, আপনি দেখাচ্ছেন 3 জন, এখন আমরা 2 জন বসছি, 3 জন আপনি নিচ্ছেন, কখনো কখনো যে আপনি হয়তো মাঝখানে বসেন, 2 জন 2 পাশে বসে, আপনার কাছে মনে হয়েছে যে আপনি এক পাশে বসলে পরে আপনার জন্য সুবিধা। তা আপনি যখন আপনার সুবিধাটা দেখবেন যে ভালো হয়, দর্শক যেটা গ্রহণ করছে সেটাই আপনার কাছে হচ্ছে আপডেট, এবং এইটাই আপনি মনে করে নেন যে আপনার কাছে এইটাই ভালো, তাহলে আপনি আপনার এই সিটিং অ্যারেঞ্জমেন্টেও তো একটা সংস্কার করলেন। প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি যখন সংস্কারের কথা বলবেন সেটা আপনার ডেভেলপমেন্টের কথা চিন্তা করেই, আপনার সাধারণ মানুষের জীবন মান উন্নয়নের জন্যই এই কাজগুলো করবেন। আজকে আমাদের দেশে আইন সব কিছুই আছে, তারপরেও কিন্তু আপনার পথ চলতে যাচ্ছেন, একজন স্টেপ করে আপনার কাছ থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে চলে গেল, আপনি হাঁটাহাঁটি করছেন, এর মধ্যেও আপনার ব্যাগ ছিনতাই হয়ে গেল, আপনি হাঁটাহাঁটি করছেন, একজন সাদা পোশাক পরে এসে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। তো এগুলো তো আপনি আশা করেন না, তো এই আশা করেন না, এবং আমাদের বিদ্যমান সমাজ ব্যবস্থায় এই বিষয়গুলো আছে। যারা আসবে বা যারা এই ব্যবস্থাগুলোর কথা সংস্কারের কথা বলছে, যে পরবর্তী সরকার যারা আসবে তারা কোনো অবস্থাতেই যেমন আয়নাঘর দেখতে চায় না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনো অবস্থায় দেখতে চায় না, মানুষের মত প্রকাশের স্বাধীনতা যেন নিশ্চিত থাকে, মানুষের কথা বলার অধিকার যেন নিশ্চিত থাকে, এই বিষয়গুলোই কিন্তু সামনে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে সংস্কার যে কর্মসূচিগুলো। তারপরে পার্লামেন্ট কিভাবে চলবে কি চলবে না তারও একটা গাইডলাইন দেওয়া হয়েছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। তারপরে আমাদের এখানে বলা হচ্ছে যে ধর্ম নিরপেক্ষতার বিষয়গুলো বা বহুত্ববাদের কথাও বলা হয়েছে, আবার এখানে ধর্মীয় স্বাধীনতার কথাও বলা হয়েছে। তো বিএনপির পক্ষ থেকে যে 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দেওয়া হয়েছিল সেখানে পরিষ্কার করে বলা আছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে এবং একটি রেইনবো নেশন, যেখানে প্রত্যেক ধর্ম, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা আছে প্রত্যেকেই তার স্ব ধর্ম সঠিকভাবে পালন করতে পারবে, তাদের ভূমির অধিকার, তাদের চলাফেরার অধিকার, তাদের ব্যবসা বাণিজ্য করার অধিকার নিশ্চিত করা হবে, এই বিষয়গুলো কিন্তু আসছে। তারপরে সেখানে যুবকদের কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে, তাদেরকে কিভাবে একটা উদ্যোক্তা তৈরি করা যায়, তাদের আবার এটাও করে দেওয়া হয়েছে যে লেখাপড়া সব কিছু মিলেই তাদের সামনের দিকে নিয়ে যাওয়ার যে ব্যবস্থাগুলো করা হচ্ছে, এটাও তো সংস্কার। এই সংস্কারগুলো করলেই পরে বাংলাদেশের চেহারা চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশে 18 কোটি মানুষ, এখানে 18 কোটি মানুষ মানে হচ্ছে আপনার 18 কোটি মেধা, এই মেধাগুলো যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন, সঠিকভাবে ব্যবহার করতে পারেন, বাংলাদেশ কোথায় চলে যাবে তার ঠিক আছে। বা যদি যে সমস্ত টাকা পয়সাগুলো বিগত দিনে লুটপাট করা হয়েছে, এই টাকা পয়সাগুলো যদি লুটপাট করা না হতো তাহলে কোনো অবস্থাতেই আপনি ওর কিছু অংশ লুটপাট করে বাইরে না দিয়ে যদি দেশেই থাকতো, দেশে যদি বিনিয়োগ করা হতো, বাংলাদেশের মানুষ যখন কর্মক্ষেত্রে যেত তারা কাজ করার সুযোগ পেত, তাহলে দেখতেন এই সমস্ত ছোটোখাটো আন্দোলন সংগ্রাম খুব কমই হতো। আর যে কাজটা বিগত সরকার করছে সেটা হচ্ছে মানুষের ভোটের অধিকারটা হরণ করে নেওয়ার পরে মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, তাদের মধ্যে যে রোষ সৃষ্টি হয়েছে, তারা ভোট দিতে পারে নাই, তাদের নেতা নির্বাচন করতে পারে নাই, তাদের দমিয়ে রাখা হয়েছে বিভিন্ন মামলা হামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে। এই বিষয়গুলোই কিন্তু মানুষকে বেশি বিব্রত মানে কি বলবো, এটা নিপীড়িত করেছে এবং নির্যাতন করেছে। এই নির্যাতনের কারণে বিগত সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষোভ সৃষ্টি হয়েছে, এবং যে কারণে এই জনরোষের মধ্যে পড়েই
শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে। জি, ধন্যবাদ। আমরা এই আলোচনা আবারও ফিরবো। আমরা প্রিয় দর্শকদের সঙ্গে থেকে ছোট্ট বিরতি ফিরবো, সঙ্গে থাকুন। দেশ সন্ধ্যা আরেকবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব কামাল উদ্দিন সবুজ, সম্পাদক দেশ রূপান্তর। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি একটু জনাব কামাল উদ্দিন সবুজ আপনার কাছে আসি। আমরা লক্ষ্য করছি যে প্রধান উপদেষ্টা বলেছেন বিচার ও সংস্কার ছাড়া নির্বাচনে ফিরে আসবে পুরনো সমস্যা, মানে পুরনো ধারায় ফিরে আসবে। সেক্ষেত্রে আসলে বিচার এবং সংস্কারের রোডম্যাপ, কোনো দল বলছে যে বিচার এবং সংস্কারের রোডম্যাপ চান তারা, সেটি আসলে কিভাবে সম্ভব? মানে বিচার কি এই সময় শেষ করা সম্ভব? ধন্যবাদ। প্রথমে আমি আমার দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার আসলে জ্যামের মধ্যে পড়ে গেছে অনেক ইয়ের মধ্যে। আপনি যে কথা বলেছেন যে এটা আসলে দেখেন যে কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে ঘোষণা করেছেন যে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এবং সেই ঘোষণা অনুযায়ী বিভিন্ন জায়গায় প্রস্তুতিও চলছে। নির্বাচন কমিশনের মধ্যে প্রস্তুতি নিচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে মিটিং হয়েছে, এবং গতকালকে ইসির একজন সচিব রোডম্যাপের কথা বলেছেন যে আগামী সপ্তাহে রোডম্যাপ দেওয়া হবে। আবার প্রফেসর ইউনূস সাহেব কালকে, যেটা উনি সিঙ্গাপুর ভিত্তিক একটা চ্যানেলের সঙ্গে একটা ইন্টারভিউতে কথাটা বলেছেন যে বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে আপনার আবার পুরনো সমস্যাগুলি আবার ফিরে আসবে। তো এটা কথাটা, এটা ওয়াইডার কনটেক্সটে বিচার করতে গেলে অনেক কথা বলতে হবে। আবার উনি এটাও বলছেন যে আপনার আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে সেই অনুযায়ী প্রস্তুতি চলছে। তো এটার মধ্যে কিছু কন্ট্রাডিক্টরি কথা আছে। এটার মধ্যে কথাটা হচ্ছে যে হয়তো এমন হতে পারে যে আমরা যদি বিশেষ করে প্রফেসর ইউনূস সাহেব হয়তো প্রথম দিকে হয়তো নির্বাচনে ফেব্রুয়ারিতে হয়তো দিতে চাননি, এমন হতে পারে। পরবর্তী পর্যায়ে নানা স্টেক হোল্ডারদের প্রেশারে হোক, নানাভাবে হোক এটা অ্যানাউন্স করেছেন উনি। 5ই আগস্ট উনি করেছেন, গত 5ই আগস্ট। তো এখন আসলে যে বিচারের কথা বলছেন, বিচার তো কিছুটা দৃশ্যমান হয়েছেই। যেমন পতিত সরকার শেখ হাসিনার সহ বিভিন্ন আরও যারা আছেন এদের অনেকের বিচার, কয়েকটা বিচার তো শুরু হয়েছে, এবং সাক্ষী গ্রহণও শুরু হয়েছে আমরা জানি। এবং এর মধ্যে সংস্কারের, যেমন আমরা কালকে দেখলাম প্রধানমন্ত্রী আপনার যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাহেব বলছেন যে আরও 246টি আপনার সংস্কার বাস্তবায়নযোগ্য। এর মধ্যে কিছু আসলে কথাগুলি বলা হচ্ছে, কিন্তু সংস্কার তো আসলে কি কোনোটা কি হচ্ছে, এগুলো অনেকগুলির ব্যাপারেই কিছু কিছু দল ঐক্যমতে পৌঁছেছে, আবার বেশিরভাগ ক্ষেত্রে ঐক্যের কোনো আমরা কিছু দেখছিও না। কিন্তু তারপরেও আমরা বলতে চাই যে আপনার যে নির্বাচনটার কথা বলা হয়েছে, নির্বাচনটা যত সময় হওয়া উচিত। এখন দেখেন এই যে ঘোষণাটা দেওয়া হলো, যে সর্বশেষ যে প্রধান উপদেষ্টা সাহেব যে বিচারের কথা বলেন, বিচার কি এই সময়ে সম্ভব কিনা? ফেব্রুয়ারি না, এটা কিন্তু এটা তো সম্ভব কিনা এটা তো এই মুহূর্তে আমি বলতে পারবো না। কারণ এই কারণে বলতে পারবো, কিন্তু আমি বলছি দৃশ্যমান কিছু জিনিস দেখা যাচ্ছে। কিন্তু এবং এর মধ্যে প্রধান এই গভর্নমেন্টের আপনার যে আইন এবং বিচার উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব বলেছেন যে এই বছরের মধ্যে, এই বছর মানে ডিসেম্বরের মধ্যে মিন করেছেন যে বিচার, অনেকগুলি বিচার হয়ে যাবে, বিচার সম্ভব। এর মধ্যে এছাড়া অন্যান্য উপদেষ্টারাও কিছু বলেছেন যে হয়ে যাবে। এখন আসলে এই 6 মাসের মধ্যে বিচার কতটুকু, সব মানবতা বিরোধী অপরাধের বিচার তো আপনি করতে পারবেন না। এবং যত বিচার গত 16-17 বছরে যতগুলি কেস হয়েছে, মামলা হয়েছে, এবং এছাড়াও আরও অনেকগুলি রয়ে গেছে, সব বিচার তো আপনি করতে পারবেন না। কিন্তু আমাদের কথাটা হচ্ছে দৃশ্যমান কতগুলি বিচার যদি আপনার মানুষ দেখতে করতে পারে, জানে, বুঝতে পারে যে রায়, তাহলে কিছুটা হলেও স্বস্তি পাবে। এবং সেই রায়গুলি যদি সেরকম হয় তাহলে সেগুলি অনেকগুলি রাজনৈতিক সমস্যার সমাধানও হয়ে যাবে আমার যেটা মনে হয়। কিন্তু কতটুকু হবে সেটা কিন্তু বলা মুশকিল, কারণ এটা তো একটা আইনগত ব্যাপার, এবং এই প্রক্রিয়া এই 6 মাসের মধ্যে আমার মনে হয় সদিচ্ছা থাকলে করা সম্ভব। এই কয়েক মাসের মধ্যে অনেকগুলি রায় দিয়ে দেওয়া সম্ভব। এবং কারণ এই ধরনের একটা গণ অভ্যুত্থানের পরে পৃথিবীর দেশে দেশে আমরা দেখেছি যে বিচার বলেন এবং অনেক কিছু কাজ কিন্তু কয়েক মাসের মধ্যে সম্পন্ন হয়ে যায়। তো এটা কিন্তু গত 1 বছর পেরিয়ে গেছে। 1 বছরের মধ্যে কিন্তু অনেকগুলি বিচার হয়ে যাওয়া উচিত ছিল, যেটা আমি আগেও বিভিন্ন সময় বলেছি। তো কাজে আমরা চাইবো যে, এবং প্রধান উপদেষ্টা সাহেব যেটা বলছেন এখানে কিন্তু একটা শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। উনি আবার এটা বলছেন যে যদি বিচার এবং সংস্কার না হলে তাহলে পুরনো
সমস্যাগুলি আবার আবির্ভূত হবে, তাহলে এটা তো একটা ভয়াবহ কথা যদি আপনি খুব সিরিয়াসলি দেখেন। তাহলে কি আমাদের এই যে লুটপাটের যে রাজত্ব, মানে আমরা দেখেছি গত 16 বছরের ব্যাংক খাতের লুট, আপনার বিভিন্ন জায়গায় যে অনিয়ম, বিভিন্ন জায়গায় দুর্নীতি, সেগুলো ফিরে আসার কথা উনি মিন করছেন? দুর্নীতিতে চলে গেছে তা না, দুর্নীতি এখনো হচ্ছে এবং আমরা অনেক কিছু আলামত দেখতেও পাচ্ছি এবং আপনার আইন শৃঙ্খলার অনেক জায়গায় অবনতিও হচ্ছে। কথাটা হচ্ছে যে উনি যে কথা বলছেন, যে আমি আবার এটা বলতে চাচ্ছি না যে এখন যে গত 1 বছর, এই 1 বছরের সাথে গত 15-16 বছরের যেই আমরা যেই সিনারিও দেখেছি রাষ্ট্রীয় লেভেলে আপনার বাংলাদেশের বিভিন্ন ল্যান্ডস্কেপগুলোতে, সেটার সঙ্গে আমি তুলনা করছি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে অনেক জায়গায় তো আমরা অনেক আপনার শঙ্কার কারণ হয়ে দাঁড়ানোর জন্য অনেক কিছু দেখতে পাচ্ছি। কারণ দেখেন, এই যে ঘোষণা হলো, ঘোষণার পরে যে নির্বাচনটা হবে সেটা নিয়েও কিন্তু শঙ্কা তৈরি হয়েছে। তো কাজেই আপনি যেটা বিচারের কথা বলছেন, বিচার এবং সংস্কারের সঙ্গে নির্বাচনটার সঙ্গে আপনার জড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু কথাটা হচ্ছে যে বর্তমান সরকার যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে চলছে, এবং এটা তো এই দায়িত্বটা ওনাকেই করতে হবে, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই আপনার এটাকে সহযোগিতা করতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে কোথাও জানে সর্ষের মধ্যে ভূত আছে এবং সেখান থেকেই হয়তো কলকাঠি নাড়া হচ্ছে। কেউ হয়তো বিচারের প্রক্রিয়াকে আর দীর্ঘায়িত করতে চান, কেউ নির্বাচনটাকেও দীর্ঘায়িত করতে চান এই সঠিক সময় না। কারণ এর মধ্যে আমরা কিছু দেখেছি যে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শরিক দল ছিল, এনসিপি তখন ছিল না, ছাত্র জনতা, তাদের একজন কয়েকদিন আগে বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যে কোনো নির্বাচন হবে না। ওনার নাম হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব। সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এখনো হচ্ছে। এই যে কথাগুলি ওনার নিজের একার বলেও তো মনে হচ্ছে না। এগুলোর পিছনে তো অনেক লোকজন থাকতে পারে, ডিপ স্টেটের লোকজন থাকতে পারে, নানা। আবার এর মধ্যে দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মানে ভারপ্রাপ্ত যিনি চার্জ অ্যাফেয়ার্স যিনি, উনি কিন্তু সিরিজ অফ মিটিং করছেন রাজনৈতিক দল এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে। গতকালকে উনি আমাদের প্রধান বিচারপতির সঙ্গে উনি দেখা করেছেন। এর আগে উনি তারেক রহমান সাহেবের সঙ্গে লন্ডনে যেয়ে দেখা করে আসছেন। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন কেন্দ্রিক যে দৌড়ঝাঁপ, এটাও তো আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ এখানে জিও পলিটিক্সও অনেক আমাদের যে জিনিসটা মাথায় রাখে। সব কিছু কিন্তু শুধু নির্বাচনটাকে আলাদাভাবে দেখলে হবে না। কারণ এই নির্বাচনটাকে বিভিন্ন স্টেক হোল্ডার, দেশি বিদেশি, তারা কন্ডিশনাল করে ফেলছে। এই যে মানে শর্ত জুড়ে দিচ্ছে, কিছু আমরা দেখতে পাচ্ছি, কিছু আমরা দেখতে পাচ্ছি না। এই যে এর মধ্যে দিয়ে যে আমরা বাংলাদেশ চলছে, এটা আমাদের জন্য কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশের মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কারণে যদি সঠিক সময়ে নির্বাচনটা না হয় তাহলে কি হবে আমরা জানি না। কারণ আমরা তো চাই না যে এখানে এটা আমরা একজন উপদেষ্টার মুখে শুনেছি যে আবারও 1/11 পদজনী ওনারা শুনতে পাচ্ছেন। এই যে বিষয়গুলো, এই ধরনের যদি কোনো ঘটনা, আমরা চাইবো না যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হোক। তো এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যদি ঘটে কোনো না কোনো ফর্মে, তাহলে তো আমরা আবার সে পিছিয়ে গেলাম এবং এতে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গণতন্ত্র পরাজিত হবে, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। স্বৈরাচার যে ফেসিবাদ আমরা বিদায় করা হলো এই দেশ থেকে এত হাজার হাজার প্রাণের বিনিময়ে, তারাই কিন্তু লাভবান হবে। কারণ তারাই তো চায় অস্থিতিশীলতা, তারাই তো চায় গণতন্ত্রহীনতা। তারা চায় না যে একটা সুষ্ঠু এবং সঠিক নির্বাচন হোক। এবং ডক্টর সালাউদ্দিন সাহেব দেখেন, আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব গতকালকে বলছেন যে যারা নির্বাচন করবে না, যারা নির্বাচনে বাধা দিবে বা নির্বাচন করবে না, তারা আপনার মানে মাইনাস হয়ে যাবে। তো কথাগুলি ঠিক আছে, কথা হয়তো, কিন্তু কথা আবার ঠিকও তো নাই। কথা ঠিক নেই কারণে নির্বাচনটা তো আমাদেরকে গ্রহণযোগ্য করে তুলতে হবে। এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু বাকি দলগুলি সবাইকে এই নির্বাচনে আসতে হবে, না হলে তো এই নির্বাচন আবার গ্রহণযোগ্য হবে না। এবং এই ক্ষেত্রে বিএনপি নিশ্চয়ই বড় ধরনের ভূমিকা পালন করবে, কারণ বিএনপি তো সবচেয়ে বড় দল বাংলাদেশের। এবং তাদের দায়িত্ব সরকারের নানাভাবে সহযোগিতার দায়িত্ব আছে, তাদেরকে পরামর্শ দেওয়ার দায়িত্ব আছে। আবার এই নির্বাচনটাকে সত্যিকার অর্থে, যেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে একটি ভালো নির্বাচন উপহার দেবে, সেটাকে সত্যিকার অর্থে বাস্তব রূপ দেওয়ার জন্য বিএনপি বড়দের ভূমিকা পালন করবে এবং করছেন বলে আমি আসবো। আমি জনাব আমিরুল ইসলাম কাগজি, প্রধান উপদেষ্টা মালয়েশিয়া তো বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত। এনসিপির কোন নেতা বলছেন যে একই কথা। আজকে যেটি প্রধান উপদেষ্টা বলছেন, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন ফিরে আসবে পুরনো সমস্যা। তারা বলছেন যে বিচার এবং সংস্কার ছাড়া
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা আছে? শঙ্কা বলতে যে কথাটা আমি আগেও বলছি যে এনসিপির এক নেতা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে না। আচ্ছা, এর পিছনে যে খালি ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারি তাও তো বলা যাবে না, আবার অন্য কোনো দুই একটা দল দেখবেন আজকে একটা কথা বলছে, পরের দিন আর একটা কথা। যেমন আজকে হয়তো বলে দিল যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না, আবার আগের দিন বলে দিল যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, আমরা সেই নির্বাচনের অপেক্ষায় আছি। এক জায়গায় থাকতে পারছে না, ফ্লাকচুয়েট করছে। তার কারণ হলো এই দলগুলো বেশিরভাগ ক্ষেত্রে বুঝতে পারছে যে তাদের অবস্থানটা এখন কোন লেভেলে আছে। হ্যাঁ, তারা হয়তো এই নির্বাচনে গেলে, বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে গেলে তারা সঠিকভাবে তাদের যে অবস্থান, সেই অবস্থানটা পরিষ্কার হয়ে যাবে। এতদিন আমরা দেখেছি একটা দল বিভিন্ন সময় কোনো না কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার কারণে কিছু সিট পেত, আসন পেত। এবার তো আর কারোর সাথে জোট করার কোনো রকম সুযোগ এখন এই মুহূর্তে নেই। হয়তো জোট করলে এনসিপি, জামাত তারাই করতে পারবে, বিএনপি তো কারোর সঙ্গে জোট করবে না। জোট করবে হয়তো যারা এই বিগত দিনে তাদের আন্দোলন সংগ্রামে ছিল, বাম গণতান্ত্রিক ফ্রন্ট আছে, গণতান্ত্রিক ঐক্য জোট আছে, তারপরে সিপিবি আছে, এই সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের আলাপ আলোচনা শুরু হয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আলোচনাগুলো শুরু করে দিয়েছেন। তো তাদের সঙ্গে যদি জোট হয় তাহলে একদিকে থাকবে এই জোট, আর একদিকে থাকবে জামাত ইসলামী এবং এনসিপি। তো তাদের এই তো গত এক মাস ধরে তারা একটা আন্দোলন মানে এই যে পদযাত্রা করলো সারা দেশে। আর এই তাদের যে অবস্থানটা এখন এনসিপির অবস্থানটা আপনি খেয়াল করে দেখেন। এক বছর আগে এনসিপি যখন আন্দোলন সংগ্রাম করেছে, সেই সংগ্রামে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, নারী, গৃহবধূ, ছাত্রী সব একত্রিত হয়েছিল বলেই তাদের এই আন্দোলনটা সফল হয়েছিল। এবং এই তাদের আন্দোলনের পিছনে একটা আবেগ কাজ করেছিল। যে এই আন্দোলনের পিছনে আবেগটা সবচেয়ে বড় জিনিস। তাদের প্রথমে তো কোটা সংস্কার আন্দোলন ছিল, কিন্তু এই আন্দোলনটা ডাইভার্ট করলো কোন দিকে? এক দফার আন্দোলনে। তো যতক্ষণ পর্যন্ত তাদের এই কোটা সংস্কার আন্দোলন ছিল, সেই আন্দোলনের পেছনে মানুষের আবেগ কাজ করেছে, তাদের সমর্থন দিয়েছে। আমরা অলিতে গলিতে দেখেছি, যখন কোনো ছেলে মেয়ে গুলি খেয়ে হয়তো গলিতে গেল, ঘর থেকে মায়েরা বেরিয়ে এসে তাকে খাওয়াইছে, তাকে শুশ্রূষা করেছে, অনেক কিছু করেছে। এবং এটা যখন এক দফার আন্দোলনে গেল, এক দফার আন্দোলনের পরও তাদের উপরে মানুষের আবেগ কাজ করেছে। আপনি ওই যে আন্দোলন সংগ্রামের পরেই একটা বড় ডিজাস্টার হলো আমাদের ফেনীতে, বন্যা হলো। সেই বন্যায় আপনি খেয়াল করেছেন, যখন তারা আহ্বান জানালো যে যার যা কিছু আছে সেটা নিয়ে আমাদের এই টিএসসিতে তাদের ত্রাণ ভাণ্ডারে দেওয়া শুরু করলো, এবং ত্রাণ ভাণ্ডারে এত পরিমাণ সম্পদ এসে জড়ো হলো। এগুলো হয়েছে কি, তাদের উপর একটা এক ধরনের আস্থা, বিশ্বাস এবং তাদের এই যে আবেগের জায়গাটা কাজ করেছে। কিন্তু গত এক বছরের মধ্যে তারা এমন জায়গায় চলে গেল, তাদের কিছু প্রতিনিধি এই অন্তর্বর্তী সরকারে আছে, সেই অন্তর্বর্তী সরকারে তারা ওখানে আছে, আর তারা বাইরে কিছু আছে। এবং এদের মধ্যে চাঁদাবাজি থেকে শুরু করে টাকা পয়সা বানানোর কত অনেক ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এবং মানুষ মুখ খুলে বলতে চায় না। এই কারণে এখনো পর্যন্ত যেহেতু তাদের উপরে আবেগটা থাকতে পারে, সেই জন্য বলতে চায় না যে তবুও তাদের একটা সংশোধনের জায়গা চলে আসবে। কিন্তু আমরা দেখলাম যে চিফ অ্যাডভাইজার যেমন বলছেন যে পুরনো ধারায় ফিরে আসবে। আপনি হিসাব করে দেখেন, এদের মধ্যে এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যারা এই যে এনসিপি করে, তাদের উপরেও তো এক ধরনের মানুষের বিশ্বাস আস্থা ছিল, কিন্তু তারাও আস্তে আস্তে এই দুর্নীতি অব্যবস্থাপনার মধ্যে চলে যাচ্ছে, তারাও চাঁদাবাজির মধ্যে চলে গেছে। এবং মানে এমন ঘটনা ঘটেছে যে কয়েকদিন আগে আপনার 1 তারিখে মনে ওরা সব গ্রেপ্তার হয়েছে, যে 5 জন চাঁদাবাজির কারণে গুলশানে যে চাঁদাবাজির ঘটনাটা ঘটলো, সেই ঘটনার সঙ্গে আজকেই মনে হয় বেশিরভাগ পত্রপত্রিকায় আপনি দেখবেন ওই যে অপু, পুরা নামটা তার কি জানি, আমি দেখছিলাম গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় আহ্বায়ক জানে আলম অপু। তো তার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং পত্রপত্রিকায় নিউজ হয়ে গেছে। তিনি মানে এই ছেলেটা বলছে যে তার এই
গুলশানের চাঁদাবাজি যেহেতু একজন আওয়ামী লীগের মহিলা এমপির কাছে গেছে, যাওয়ার আগে একজন অ্যাডভাইজারের সঙ্গে তার কথা হয়েছে এবং সেখানেও সে এই চাঁদাবাজির পেছনে, তাহলে আপনি তাকে কিভাবে সরিয়ে দেবেন, এবং এই ব্যাপারে ওই অ্যাডভাইজার আবার কিন্তু বক্তব্য দিয়েছেন, যেহেতু তার নাম ধরেই বলা হয়েছে সজীব ভুঁইয়া। তিনি বললেন যে আমি তো রাতে বেশিরভাগ সময় কাজ করতে করতে নাকি রাত শেষ হয়ে যায়, এই জন্যে তিনি 300 ফিট রাস্তার ওই পাশে নীলা মার্কেট আছে, ওই নীলা মার্কেটে যে তিনি হাঁসের মাংস দিয়ে মানে সকালবেলায় ওই যে শেষ রাতের দিকে খাইতে যান। আবার কখনো কখনো আবার ওটাও বলছেন যদি রাত বেশি হয়ে যায় নীলা মার্কেট নাকি বন্ধ হয়ে যায়, তখন উনি ওয়েস্টিনে এসে খাওয়াটা সারেন। তো এই হচ্ছে তার এই ব্যাখ্যাটা দিতে গেছেন এবং বলতে চাচ্ছেন যে এটার পেছনে নাকি রাজনৈতিক ষড়যন্ত্র আছে। এখন যে চাঁদাবাজির সঙ্গে জড়িত, যাকে একেবারে হাতে নাতে ধরে ফেললো এই জায়গা থেকে, সেই ব্যক্তির মুখ থেকে যখন একটা বক্তব্য চলে আসলো, সেটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটা যদি বলেন অসুবিধা নেই, কিন্তু এটার উপর একটা থরো একেবারে তদন্ত হওয়া উচিত যে এর পিছনে কারা জড়িত আছে। সেটা দেখতে পেলে পরে জনগণও বুঝতে পারবে যে তাদের এই ঘটনাগুলো। ধন্যবাদ। আমরা এই আলোচনা আবার ফিরতে চাই। প্রিয় দর্শক, দেশ নিচে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। দেশবন্ধু আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব কামালউদ্দিন সবুজ, আপনার কাছে আসি। জুলাই সনদ আসলে দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করেছি ঐক্যমত্য কমিশনের বৈঠকের পর একটি জুলাই সনদের খসড়া প্রস্তুত হয়েছে এবং সেটি বাস্তবায়ন বা চূড়ান্ত রূপদানে এখন আসলে বাধা দিচ্ছেন। কিছুটা দেখছি, আবার আশাবাদীও আছি। প্রথম কথা হচ্ছে যে আমরা জানি যে ঐক্যমত্য কমিশনের ৩য় দফা তাদের আলোচনা শুরু হয়েছে। এর আগে 2 দফা তারা আলোচনা শেষ করেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। গতকালকের যেটা আছে, যেটা আজকের পত্রপত্রিকা আছে, সেটা হচ্ছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি যিনি এটা নেতৃত্ব দেন, ডক্টর আলী রিয়াজ সাহেব, উনি বলেছেন যে অলরেডি জুলাই জাতীয় সনদের ইয়েটা তৈরি হয়ে গেছে, প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। এর মধ্যে বিশেষজ্ঞদের সঙ্গে ওনারা মিটিং করেছেন। এখন আগামী কয়েকদিনের মধ্যে এর ড্রাফটটা, খসড়াটা আপনার রাজনৈতিক দলগুলোর কাছে চলে যাবে। তো এটা নিয়ে তো নানা তর্ক বিতর্ক হয়েছে, আমরা দেখেছি এর আগে বিভিন্ন আইনগত ভিত্তি। এখন যেটা নিয়ে এখন যেই প্রশ্নটা সবচেয়ে সামনে চলে আসছে যে প্রথমত হলো এটার কন্টেন্টটা কি কি থাকবে না থাকবে, এটা একটা বিষয় তো আছে। আরেকটা হচ্ছে এর যেমন এনসিপি সহ জামাত সহ অনেকে বলছে এটা আইনগত ভিত্তি দিতে হবে, মানে এবং এটাকে ইট শুড বি দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন, এটাও বলা হচ্ছে। বিএনপির এই ব্যাপারে কিছুটা রিজার্ভেশন আছে। আবার এটাও বলেছে যে তারা এটাও বলা আছে যে তারা 2 বছরের সময় নিয়েছে, 2 বছরের মধ্যে যেই ঐক্যমত যে ইয়েগুলি হবে সেগুলো তারা আপনার করবে যদি ক্ষমতায় আসে তারা। তো কাজেই এই জায়গাটার মধ্যে সন্দেহ, সংখ্যা যাই বলেন না কেন সেগুলো আছে। কারণ এটা তো সত্য, মনে করেন যেটা সঠিক নির্বাচন হলে, সত্যিকার নির্বাচন হলে হয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলই সরকার গঠন করবে। তো সেই অর্থে আপনার যারা এনসিপি থেকে শুরু করে জামাত ইসলাম থেকে শুরু করে যারা এই প্রশ্নটা উত্থাপন করেছেন এটার আইনগত ভিত্তি, তারা নিশ্চয়ই মনের মধ্যে এটা আছে যে তারা সরকার একবার যখন মানে গভর্নমেন্ট যখন ফর্ম হয়ে যাবে, তখন যদি তারা সেই আভাস দেয়, অঙ্গীকার করেও সেটা যদি পরে বাস্তবায়িত না হয়, তাহলে তো সেটা একটা সমস্যার কারণ। এই জন্যই এনসিপি বলছে যে জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে। এটা এখন যেটা হবে এটার ভিত্তিতে নির্বাচন হতে হবে। তাই এই জায়গার মধ্যে কিন্তু এই আপনার থাকা না থাকার বিষয়টা আছে। তা আমার ধারণা আলটিমেটলি এই কনসালটেশনগুলি যে রাজনৈতিক দলগুলোর কাছে দিবে, তো দেওয়ার পরে এই আলোচনার মাধ্যমে আমার ধারণা জুলাই সনদ স্বাক্ষরিত হবে এবং এটা অ্যানাউন্স হয়ে যাবে বলে আমার ধারণা, এবং একটা জায়গায় যেতে পারবে। আমি সেটা নির্বাচনের পরিবেশ নিয়ে আসলে অভিযোগ আছে রাজনৈতিক দলগুলোর। সেক্ষেত্রে আসলে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কতটা নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে, ছোট্ট করে যদি বলেন? এখানে আমি আসলে দুইটা ফেজই দেখতে চাই। একটা হচ্ছে যে এই যে আগামী যে নির্বাচনটা যেটা ফেব্রুয়ারিতে আছে, এটা আমার ধারণা যে ফেসিবাদীর কথা আমরা সবসময় বলছি, তারা এবং তাদের দোসররা বিভিন্নভাবে অ্যাক্টিভ আছে, তাদের দেশি এবং বিদেশি দোসররা। তারা আসলে এই নির্বাচনটা বানচাল করার জন্য নানা ধরনের পরিকল্পনা নিয়েছে। কতটুকু এটা
বাস্তবায়িত করতে পারবে আমি জানি না। বাংলাদেশের জনগণ যদি সজাগ থাকে, রাজনৈতিক দলগুলি সজাগ থাকলে পারবে না। আরেকটা দেখা যাচ্ছে যে যারা ফ্যাসিবাদী বিরোধী শক্তি ছিল বিভিন্ন বিএনপি থেকে শুরু করে বিএনপি, জামাত, এনসিপি, যাদেরকে একসময় ছাত্র জনতা ছিল ওনারা, এদের মধ্যে আমরা নির্বাচন নিয়ে নানা ধরনের কথা দেখছি। তারা কেউ বলছে যে নির্বাচন হবে না, তারাই বলছে। এদের মধ্যে কিন্তু ফেসিবাদী কেউ না, কিন্তু মানে ফেসিবাদী শক্তি বিরোধী শক্তি তারা। তাহলে দুই দিক থেকে এই নির্বাচনটা হওয়া না হওয়া নিয়ে আপনার মানে প্রশ্ন উঠেছে। তাহলে কারণ জামাত বা এনসিপি তাদের মনের মধ্যে বা এটা তাদের ধারণা আছে যে মনে করেন যদি নির্বাচনটা হয় তাহলে তারা তাদের যে এখন যে মানে প্রচলিত পদ্ধতি সেই পদ্ধতিতে তারা তাদের যে কাঙ্ক্ষিত যে আসন সেটা হয়তো পাবে না। তো না পেলে তারা হয়তো এই জন্য পিআর পদ্ধতির কথা কেউ বলছে, কেউ হয়তো অন্যভাবে নির্বাচনের ব্যাপারে কথা বলে আমার মনে হয় বার্গেনিং ক্যাপাসিটি করছে। কারণ আমরা এটাও দেখেছি যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন সময় যে ডক্টর সালাউদ্দিন সাহেবই বলেছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, যে আপনার এনসিপি সহ অনেকের জন্যই তাদের দরজা উন্মুক্ত আছে। এটা হয়তো উনি নির্বাচনের কথাই মিন করেছেন, তাদের আসনের কথা মিন করেছেন। সেটা না, আমরা তো একটা কথা জানি, সবাই বলি যে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। এখন যেটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে অনেক কিছু দেখা যাবে যে হয়তো অনেকগুলি আপনার সমঝোতা হয়ে যেতে পারে, এরকম হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। আমি যতটুকু জানি যে এনসিপির সঙ্গে যোগাযোগটা আছে, শুধু এনসিপি না সব দলের সঙ্গেই আছে। এখন আমার মনে হয় এটা কিছুটা বার্গেনিং এর পয়েন্ট হিসেবে মনে হয় চলছে, মনে হয় যে কথাগুলি। ধন্যবাদ জনাব আমিরুল ইসলাম কাকুজি, আপনাকে দিয়ে শেষ করি। নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখন চলমান, যেটি বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলছেন, আপনি কি তাই মনে করেন কিনা? আর একই প্রশ্ন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা আপনি কতটা থাকা উচিত বলে মনে করেন? প্রথমে আসি যে আপনার অবাধ সুষ্ঠু সুন্দর উৎসবমুখর পরিবেশে নির্বাচন হওয়ার জন্য প্রথম ভূমিকা থাকবেই হলো রাজনৈতিক দলগুলোর। বাংলাদেশে যে সংখ্যায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা আছে, তাদের পক্ষে কিন্তু কোনো অবস্থাতেই সব জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা সম্ভব না। এখানে যদি রাজনৈতিক দল একেবারে স্বতঃস্ফূর্তভাবে তাদের দায়িত্ব, তাদের যে সমস্ত কর্মকাণ্ড যদি সঠিকভাবে পালন না করে, তারাই এই নির্বাচনকে এগিয়ে নেবে, তারাই নির্বাচনকে উৎসবমুখর করবে এবং অংশগ্রহণমূলক করবে। তাদের কাজটাই হলো সবচেয়ে বড় কাজ। এখানে আমাদের হাতে গোনা, আমাদের বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছে এই অন্তর্বর্তী সরকার, তারপর নির্বাচন কমিশন, তাদেরও যে সমস্ত দায়িত্ব আছে দায়িত্বগুলো পালন করে যাচ্ছে। এই সমস্ত দায়িত্ব তো মূলত যেমন স্কুল কলেজ মাদ্রাসা যারা এই সমস্ত দায়িত্বগুলো পালন করে তাদের সঠিকভাবে পালন করতে হবে। তো রাজনৈতিক দলগুলো এগিয়ে আসলে সবাই যদি মনে করে যে আমরা এটা উৎসবমুখর পরিবেশে করতে পারবে। আর এখানে কোনো বাধা হবে না এটা আমি কিন্তু বলতে পারি না এই কারণে, বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন নেতা কর্মীর কাছে এত পরিমাণ টাকা পয়সা আছে, অর্থ আছে, যে তারা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে একটা গোলযোগ সৃষ্টি করে দিতে পারে এবং তারা ওত পেতে বসে আছে। আপনি মাঝে মধ্যেই দেখবেন পতিত স্বৈরশাসক শেখ হাসিনা বিভিন্ন সময় এই ইউটিউবে এসে লাইভে এসে তিনি বলতে থাকেন যে কাকে কাকে বিচার করবেন, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকেও পর্যন্ত থ্রেট দিয়েছেন। তারপর অন্যান্য যারা আছে তাদের প্রত্যেককেই তিনি একটা থ্রেটের মধ্যে রাখেন। আর এমন একটা সময় আসবে তাদের লোকজনকেও কিন্তু তারা এই নির্বাচনের মধ্যে ঢুকিয়ে দেবে, নির্বাচনের মিছিল মিটিং হবে, তাদের লোকজন আছে, টাকা পয়সা দিয়ে কি না করা যায় এই কাজগুলো যদি করে, কোনো একটা মিছিলের মধ্যে এক ধরনের বিস্ফোরণ ঘটাই দিল এবং গোলযোগ সৃষ্টি করে দিল, তখন নির্বাচনটা অনেকটাই বাধাগ্রস্ত হবে। ২ নম্বর হচ্ছে, যদি এটাও হয় আমরা ধারণা করে নিতে পারি যে আওয়ামী লীগও যদি দেখে যে খুব শান্তিপূর্ণভাবে ইলেকশন হয়ে যাচ্ছে, তাহলে তাদেরও কিছু কিছু ক্যান্ডিডেট থাকবে, কিন্তু আপনারা বুঝতে পারবেন, দেখতে পাবেন যে বিভিন্ন এলাকায় বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে তাদের কিছু লোক থাকবে, হয়তো টিপ দিয়ে দিল এটা আমাদের প্রার্থী, অতএব তাদের যত ভোটার আছে সেদিকেই যাবে। হ্যাঁ, অতএব আমার কাছে যে বিষয়টা মনে হচ্ছে নির্বাচনের পরিবেশ খুব খারাপ হবে এটা এই মুহূর্তে আমি মনে করি না। আমাদের রাজনৈতিক দলগুলো যেভাবে উদ্যোগ নিয়ে সামনের দিকে এগোচ্ছে
তাতে শান্তিপূর্ণভাবেই আমরা ফেব্রুয়ারিতে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন দেখতে পারবো বলে আশা করছি। অসংখ্য ধন্যবাদ জনাব আমিরুল ইসলাম কাগজি এবং কামালউদ্দিন সবুজ, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।